জিনিস ক্লিয়ার করব। কি ক্লিয়ার করব ঠান্ডা মাথায় বুঝছে নেই, যেন আমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম ফেস না করতে হয়। আমরা দাদা গত স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। যেহেতু অন্যরা দেখতে পাচ্ছে, আপনি এখনো পারছেন না, তার মানে আপনার নেটটা দুর্বল। আমার এখানে সমস্যা হলে কেউ দেখতে পারবে না। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন কি বললাম? দেখা যাচ্ছে দাদা। রাস্তা দেখতে পাচ্ছি না। দাদা বাবারে, দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে তো। যাচ্ছে দাদা। আপনাদের মধ্যে চিন্তাধারা দেখা এই যাচ্ছে। স্মার্টনেস টু কেন আসে না? যদি আমার এখান থেকে সমস্যা হয় কেউ দেখতে পারবেন না। আর কেউ দাদা এখন পারছেন দেখা কেউ যাচ্ছে। পারছেন না, তার মানে হচ্ছে যিনি পারছেন না ওনার ওখান থেকে নেটটা উইক। ডিড ইউ গেট মাই পয়েন্ট? দাদা একটু জুম করলে ভালো হয়। কি হয়েছে? একটু জুম করলে ভালো হয়। ওটা করবো, সমস্যা নেই। ওকে। তো এবার আমরা একটু ঘুমটা খুলে স্বরূপ দেখার চেষ্টা করি। এখন প্রশ্ন হলো, পরীক্ষা হলে এই প্রশ্নটা মনে করেন আসলো, তো এখন আপনি এটা আসলে কোন ফরম্যাটে লিখবেন এটা নিয়েও আমাদের দেশে একটা ডিবেট আছে। যেমন ধরেন কেউ বলছে এটাকে অপিনিয়ন হিসেবে লিখতে, এগ্রি ডিসএগ্রি। আবার সুমন ভাই বলছে আপনাকে এটা আর্গুমেন্ট হিসেবে লিখতে। এই নিয়ে কিন্তু একটা ক্যাচাল আছে, ঠিক আছে? এই ক্যাচালটাও আমি আপনাকে দূর করে দেব ক্লাসে। আসেন আমরা দেখি। এই একই প্রশ্ন ধরেন আপনাকে দেওয়া হইতেছে এইভাবে। কিভাবে দেওয়া হইতেছে? এই যে এইভাবে দেখেন, ডিসকাস how well reasoned the argument is, and also show. দাদা পেজটা আগের মতো হয়ে গেছে আবার। এখন দেখা যাচ্ছে না দাদা, ব্ল্যাঙ্ক হয়ে গেছে সবার। ব্লাঙ্ক হয়ে গেছে। আগের মতো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক হয়ে হয়ে গেছে। গেছে। না হলে তো এতদিন। সবার কাছে ব্ল্যাঙ্ক হয়েছে। একটু বসেন, আসতেছেন। এখন দেখা যাচ্ছে দাদা। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। তো আমরা কি জি বললাম দাদা। যে আমাদের মার্কেটে একটা কনফিউশন আছে। কি কনফিউশন? যে এই প্রশ্নটাকে আমরা আর্গুমেন্ট আকারে লিখবো, নাকি এই প্রশ্নটাকে হচ্ছে আমরা এগ্রি ডিসএগ্রি বা অপিনিয়ন এসে হিসেবে লিখবো। এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করব। তো আমি বললাম যে উপরের প্রশ্নের সাথে আপনি এবার নিচের প্রশ্নটা একটু ভাবেন, যে ডিসকাস হাউ ওয়েল রিজন দ্য আর্গুমেন্ট ইজ অ্যান্ড শো ইয়োর ভিউজ টু অ্যানালাইজ দ্য আর্গুমেন্ট আবার উইথ ব্ল্যাঙ্ক। উইথ আবার ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক হয়ে গেছে আবার। এভিডেন্সেস। ঠিক আছে? দাদা শো করছে না। আমি তো মনে হয় দেখতে কি পাচ্ছি। দাদা না আপনারটা দেখতে পাচ্ছি পুরোপুরি দাদা। সবার আউট কাছেই। হয়নি, আগের বারও কিছুটা থেকে যাচ্ছিল ওপরে বা সাইডে, হালকা ব্ল্যাঙ্ক থেকেই যাচ্ছে। এটা নেটওয়ার্ক ইস্যু না। জি দাদা, সেম প্রবলেম এর। কিছুক্ষণ আসে আবার কিছুক্ষণ চলে যায়, এমন টাইপ। লিঙ্কটা নতুন করে পাঠালে মনে হয় প্রবলেমটা সলভ হতো। লিঙ্ক নতুন করে পাঠানোর সাথে এটার কোনো সম্পর্ক নেই রে ভাই।
এতক্ষণ দেখতে পাচ্ছিলাম কিন্তু আবার চলে গেল। স্ক্রিন নতুন করে শেয়ার করলে হ্যাঁ, স্ক্রিন নতুন করে শেয়ার করলে ভালো হবে। একটু দাঁড়ান, দেখতেছি কি করা যায়। এখন তো আবার দেখা যাচ্ছে না। জি দাদা দেখা যাচ্ছে। দাদা পুরাটা দেখা যাচ্ছে না দাদা, পুরাটা দেখা যাচ্ছে না। এটা কি? দাঁড়ান। এখনো মাঝখানে উঠে আছে। কর্নারে আবার ব্ল্যাঙ্ক হয়ে আছে। মোট কথা স্ক্রিন ক্লিয়ার না আজকে। রাজু হোসেন ভাই, আপনার ভিডিও অন হয়ে আছে। এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? এখন এখন ক্লিয়ার clear, দাদা। clear। এখন ঠিক আছে একদম clear। ওকে, তো দেখেন আমরা কি বলছিলাম। আমরা বলছিলাম যে মার্কেটে একটা কনফিউশন সবসময় থাকে যে ভাই আর্গুমেন্ট স্টাইল লিখবো নাকি আমরা, একটু একটু দেখলে বোঝা হচ্ছে কিনা, নাকি এটা আর অপিনিয়ন বা এগ্রি ডিসএগ্রি হিসেবে লিখবো। এই নিয়ে প্রচুর একটা ক্যাওস মার্কেটে আমাদের সবসময় আছে। তো আজকে আমরা প্রথমেই চেষ্টা করব এই ক্যাওসটাকে দূর করার জন্য। কিভাবে দূর করব? খুব সিম্পল আইডিয়া। যদি একটা প্রশ্ন সলিড জিমেটের আর্গুমেন্ট স্টাইলে দেওয়া হয়, আই রিপিট, যদি একটা প্রশ্ন সলিড জিমেটের আর্গুমেন্ট ফর্ম স্টাইলে দেওয়া হয়, তাহলে প্রশ্নটা হবে হচ্ছে নিচের মতো। এই যে নিচের যে অংশটুকু আছে এই টাইপে হবে, ডিসকাস হাউ ওয়েল রিজনড দ্য আর্গুমেন্ট ইজ। মানে ও বলবে, জিমেটে সাধারণত প্রশ্ন আসলে এটা লিখে দেয়। এই ক্ষেত্রে এইটা একদম 100% শিওর যে এটা একটা আর্গুমেন্ট এসে, ঠিক আছে? আমরা 100% শিওর দিচ্ছি আপনাকে এটা একটা আর্গুমেন্ট এসে। এখন বাংলাদেশের প্রেক্ষিতে যদি এই জিনিসটা না লিখে যদি বলা হয় যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ ডিসএগ্রি, এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট,
এই জায়গাতে গিয়ে লাগে হইলো কনফিউশন। কারণ কি, আমার এখানে গিভেন ফ্যাক্ট আছে, এখানে আমার কনক্লুশন আছে, এখানে বলছে এগ্রি অর ডিসএগ্রি। এই জায়গাটাতে এসেই প্রবলেমটা হয়। কারণ কি, প্রশ্নটা হচ্ছে আর্গুমেন্ট টাইপের, কিন্তু প্রশ্নে বলতেছে এগ্রি অর ডিসএগ্রি, তাইলে আমি লেখমুটা কি? ঠিক আছে, সেক্ষেত্রে যদি আপনি আমাকে বলেন যে ভাই একটা ফাইনাল ভার্ডিক্ট দেন আপনি আমারে, আমি বলবো ভাই আপনি এটাকে এগ্রি ডিসএগ্রি হিসেবেই রাখেন। ঠিক আছে, এগ্রি অর ডিসএগ্রি হিসেবেই রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, মনে করেন আপনার এখন তো রিডিং এই রাইটিং পার্টে মনে করেন একটা আর্গুমেন্ট সেকশন আছে, আর্গুমেন্ট সেকশনে গিয়ে যদি এরকম একটা প্রশ্ন দিয়ে দেয় তাহলে কি করবেন? তো খেয়াল করবেন যে প্রশ্নে কি চাওয়া হচ্ছে। যদি ওয়েল রিজন বলে তাহলে আমি যে আগের ফরম্যাটটা দিয়েছি ওই ফরম্যাটে লিখবেন। আর যদি বলে এগ্রি ডিসএগ্রি করো, তাহলে আপনি কি করবেন? আপনি অপিনিয়ন মানে এগ্রি বা ডিসএগ্রি হয়ে বা নিউট্রাল হয়ে লিখবেন। ব্যাপারটা কি বুঝতে পারলাম সবাই আমরা? দাদা আচ্ছা, একটা বলো প্রশ্ন ছিল, আমি করব। বলো। দাদা অনেক সময় প্রশ্ন আছে হোয়াট ডু ইউ থিঙ্ক বা হোয়াট ইজ ইউর অপিনিয়ন, সেক্ষেত্রে কি করা যায়? অপিনিয়ন বেসড এস হিসেবে লিখবেন, তো আর্গুমেন্ট করার কোনো ওয়ে নেই, এটা তো আর্গুমেন্ট হবেই না। ক্লিয়ার করছেন বিষয়টা আপনার? জি দাদা। ওকে, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এটাই, প্রশ্ন এক, কিন্তু গত 3 ক্লাসে আমরা যা পড়েছি সেক্ষেত্রে লাইনগুলো হবে এই যে লাল অংশটুকুর মতো, যে ডিসকাস হাউ ওয়েল রিজন দ্য আর্গুমেন্ট ইজ। আপনি জিমেটের প্রশ্ন হাতে নিলে দেখতে পারবেন। কিন্তু যখনই বলবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তখন আপনি এটাকে অপিনিয়ন হিসেবে নেবেন। এখন বিষয়টা হচ্ছে, আমরা মূলত শিখছি কোনটা? আমরা গত 3 দিন বসে বসে এই উপরের পার্টটা শিখছি, আর্গুমেন্ট কিভাবে প্রেজেন্ট করব। আজকে আমরা শিখব কি? আজকে আমরা শিখব হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি। কথা বুঝতে পারছি আমরা? হ্যালো? জি দাদা। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা আসি এগ্রি অর ডিসএগ্রি ইস্যুগুলো আমরা কিভাবে লিখবো। যদি আমি বলি যে আমার রাইটিং এর ফরম্যাট কি, আমার রাইটিং এর ফরম্যাট হচ্ছে যে ইন্ট্রোডাকশন। আজকে ক্লাসটা একটু দেরি করে শেষ হবে কারণ আমি শুরু করতে দেরি করে ফেলছি, সরি ফর দ্যাট। ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে গিয়ে বডি, তারপরে হচ্ছে কনক্লুশন। এটাই হলো আমার টোটাল রাইটিং এর ফরম্যাট। এখন আমি যদি বলি যে আমি কমপ্লিটলি এগ্রি করব, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই 3টা ফরম্যাটই থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু বডি থেকে কি করতে হবে? ওই যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, মনে করে দেখেন, যে রিজন 1 ফর সাপোর্টিং দ্য দিস ভিউ, প্রথম রিজনটা দেখাইবেন। ঠিক আছে, সাধারণত 3টা রিজন দেখানোটাকে স্ট্যান্ডার্ড ভাবা হয়। আহ, 2টা রিজন দেখালেও হয় যদি আপনি ডিটেল ডিসকাস করতে পারেন। এই 3টা রিজন বা 2টা রিজন দেখাবেন 3টা প্যারাগ্রাফে, যে কেন এগ্রি করতেছেন। আবার যদি বলেন যে না ভাই আমি হচ্ছে গিয়ে কি বলে কমপ্লিটলি ডিসএগ্রি করব, কমপ্লিটলি ডিসএগ্রি, তাহলে কি হবে? রিজনস 1 ফর নট সাপোর্টিং দিস ভিউ, রিজন 2 ফর নট সাপোর্টিং দিস ভিউ, রিজন 3 ফর নট সাপোর্টিং দিস ভিউ, হয়ে গেল। আর আপনি যদি বলেন যে আপনি একটা নিউট্রাল অবস্থান নেবেন, নিউট্রাল পজিশন, ঠিক আছে, মানে আমি নাইদার এগ্রি নট ডিসএগ্রি, তাহলে কি করবেন? ইন্ট্রোডাকশন দিবেন। ঠিক আছে, তারপর কি করবেন? বডিতে যাবেন। বডিতে কি করবেন? আপনি লিখবেন রিজনস ফর সাপোর্টিং দিস ভিউ। আমি কিন্তু রিজন লিখি নাই, লিখছি কি রিজনস, মানে সবগুলো একসাথে বলে ফেলতে হবে। তারপর কি লিখবেন? রিজনস ফর রিজেক্টিং দিস ভিউ। ভিউ না বলে আপনি বলতে পারেন কি দিস আইডিয়া। ভিউ না বলে বলতে পারেন কি দিস আইডিয়া। আইডিয়া না বলে কি বলতে পারেন? দিস নোশন। নোশন ওয়ার্ডটা কিন্তু সুন্দর। তারপর কি করবেন? তারপর হচ্ছে
অ্যাডপ্ট এ নিউট্রাল পজিশন, তারপরে নিউট্রাল পজিশন নিয়ে শেষ করে তারপরে কনক্লুশন দিবেন। ঠিক আছে? তো এই হলো গিয়ে আমাদের যে কোনো অপিনিয়ন বা এগ্রি ডিসএগ্রি এসের ফরম্যাট। তো এগ্রি ডিসএগ্রি তাহলে আমাদের মোট 3টা ফরম্যাট হয়। একটা হচ্ছে একমত হওয়া, দ্বিমত হওয়া, আর একটা হচ্ছে নিউট্রাল হওয়া। তো এবারে সাধারণত যেটা হয় যে আমাদের এসে গুলো হয় নিউট্রাল হয় বা ডিসএগ্রি হয়, এগ্রি করার মতো টপিক আমাদের খুব একটা দেয় না। ঠিক আছে, ডিসএগ্রি করতেই পারি, যেমন এটা তো খুব ইজিলি আমরা ডিসএগ্রি করতে পারবো, তাই না? পারবো না বলেন তো? হ্যালো? হ্যাঁ জি হ্যালো। দাদা। তাহলে আমরা ডিসএগ্রি করতে পারবো। তাহলে আজকে আমরা কি করব? ডিসএগ্রি করার উপর একটা এসে তৈরি করব। এই কোশ্চেনটা আমরা নিব। ঠিক আছে, এই কোশ্চেনটা নিলাম। তানভীর, এই অডিও অফ রাখেন। এই কোশ্চেনটা নিলাম। এখন আমি কি করলাম? আমি এটা ডিসএগ্রি করব। প্রথমে ফিক্স করে নিতে হবে যে আমি কি করতে চাচ্ছি ওকে নিয়ে। সো আমি ফিক্স করছি, ভাই আমি তোমার সাথে আজকে ডিসএগ্রি করব। আচ্ছা, ভালো কথা। তো যখনই আপনি একটা অপিনিয়ন বেস রাইটিং এ ডিসএগ্রি করতে যাবেন, সবার আগে আপনার যে কাজটা করতে হবে, লিখা যাবে না, লিখার আগে ব্রেইন স্টর্মিং করতে হবে যে আপনি এই জায়গাটাকে কেন ডিসএগ্রি করতে চাচ্ছেন। এবার ক্লিয়ার করে বলেন, ছোট্ট ভাবে বলেন যে ভাই আমি এই এই কারণে ডিসএগ্রি করব। অনেকগুলো কারণ বলতে হবে না, 2টা বা 3টা কারণ বলতে পারবে, বলুন। টেল মি। হ্যালো? স্ক্রিন দাগায়েন না প্লিজ, দ্রুত বলেন। তার এখানে নিজেদের সচেতনতার অভাব থাকতে পারে। এটা একটু শুধু জোরে বলেন ভাই, একটু গভর্নমেন্ট বা জোরে। আরেকবার তার বলেন, এখানে শুনতে পাই শুধু না। তার এখানে বলা হয়েছে গভর্নমেন্ট এবং লার্জ কোম্পানি গুলো এইটার জন্য হুম। দায়ী, কিন্তু এখানে তো সাধারণ জনগণও হতে পারে। এটা আমাদের সচেতনতার অভাবেও এটা আমরা করতে পারি, যার কারণে। না, এটা আসলে হলো না, অবস্থানটা এইভাবে না। আপনি যেহেতু ডিসএগ্রি করবেন, ওই সাধারণ জনগণ হইতে পারে, এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। খুবই কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট একটা স্ট্যান্স নিতে হবে যে এই কারণে। আমার ডিসএগ্রি করার প্রথম রিজন হলো, আমরা বলবো যে বিগ, বা বলতে পারেন যে লার্জ, বা শুধু বলতে পারেন যে ইনস্টিটিউশনাল এফোর্টস প্রথমত রিকোয়ার কমন পিপল পার্টিসিপেশন। কমন পিপলের পার্টিসিপেশন ছাড়া তো হবে না। এম আই রাইট অর রং? টেল মি। জি স্যার, কম রাইট পিপল দাদা। পার্টিসিপেশন লাগবে। হ্যাঁ, তো এটা আমি লিখলাম, দ্য পার্টিসিপেশন অফ কমন পিপল। একটা রিজন আমি বের করলাম এটা ডিসএগ্রি করার। আর একটা রিজন কি করব ডিসএগ্রি করার, বলেন? মানে একটা রিজন বললাম যে আপনি যে বলছেন বড় দাদা বড় আর প্রতিষ্ঠানে একটা কাজ করলে রিজন ভালো হবে। হইতে হ্যাঁ, পারে বলেন। যে কমন পিপলের মানে আমাদের যে প্রোডাক্ট চয়েস আছে, আমরা এই চয়েস চেঞ্জ করার মাধ্যমে এই ইনিশিয়েটিভটা নিতে পারি। বুঝেই বলতে পারতেছি না দাদা, তো বুঝাইতে চাইছি যে প্রোডাক্ট চয়েস কোম্পানির কোথেকে বিভিন্ন আসবে? এটা তো আমাদের কি প্রোডাক্ট। হলো কাজ, মানে বনায়ন করা নিয়ে, মানে না না, পরিবেশ। হ্যাঁ আমি আর কি বুঝাই বলতে পারতেছি না, তাই প্রবলেম। আচ্ছা, গুছিয়ে বলতে পারছেন, ওকে, সমস্যা নেই। আপনি আরেকটা কথা বলতে পারেন যে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ যতই নেওয়া হোক না কেন, দূষণের কাজটা আলটিমেটলি কারা করে? কমন পিপলই করে। তো কমন পিপল যদি অ্যাওয়ার হয় তবেই ইনস্টিটিউশনাল এফোর্ট কাজে লাগবে, নাকি? জি নাকি দাদা। হ্যাঁ দাদা, ইয়েস। এটা জি গুছিয়ে স্যার। লিখতে পারি কিভাবে? দা ইফিকেসি, এবং মাথায় রাখবেন যে আইডিয়া আপনি ডেভেলপ করবেন সেই আইডিয়া যেন আপনি এক্সপ্লেন করতে পারেন, নাহলে কিন্তু হবে না।
ওই মনের মাধুরী মিশিয়ে খুব একটা সিম্পল একটা জিনিস বলি ভাই, শোনেন। এখানে কেউ আছেন আইএলটিএস পরীক্ষা দিবেন প্ল্যান ট্যান আছে, কেউ আছেন? কেউ নাই? এখানে আইএলটিএস দেওয়ার ইচ্ছে টিচ্ছে নাই কারো? জি না দাদা, জি দাদা আছি নাই। দাদা। আছেন ইচ্ছা তো? আছে, ইচ্ছা এবার আছে, একটা মজার কাহিনী বলি, ইচ্ছা শোনেন। আছে। মানে কিভাবে আপনাকে টেমপ্লেট কিভাবে ক্ষতি করে আপনাকে। আপনি ধরেন একটা টেমপ্লেট শিখছেন, তো টেমপ্লেট অনেক ভারী ভারী ওয়ার্ড আপনি শিখছেন। এখন আপনি টেমপ্লেট দিয়ে সুন্দর গুছিয়ে কাছে লিখছেন, পরীক্ষা হলে গিয়ে দেখলেন পাইছেন কত 6। তাহলে আপনি বলতে পারেন, শুন ভাই তাহলে টেমপ্লেটটা মনে হয় খারাপ। উনি আমার কইছিল যে এই টেমপ্লেটটা দিয়ে আমি 7.5 পাবো বা 7 পাবো, কিন্তু আমি 7 পাইলাম না। ঠিক আছে, রাইটিং কিন্তু 7 একটা ভালো স্কোর। তো আমি পাইলাম না, কেন পাইলাম না? এই যে এখানে কিন্তু একটা মজার কাহিনী আছে। আপনি যে টেমপ্লেটটা মুখস্থ করছেন এগ্রি বা ডিসএগ্রি করার জন্য, ফর এক্সাম্পল, তো ওইখানে ভারী ভারী ওয়ার্ড লিখছেন, কিন্তু যখন আপনি আপনার এই যে ডিসএগ্রি করার কারণকে এক্সপ্লেন করতে গেছেন, তখন আপনি আর সুন্দর করে অ্যাডভান্স প্রফেশনাল ওয়ার্ড দিয়ে আপনি লিখতে পারেন নাই। তো যখন স্যার দেখতেছে যে ফরম্যাটেড প্লেসগুলোতে খুব ভারী ভারী ওয়ার্ড, স্যার কিন্তু খুশি। বাট যখনই দেখতেছে, কারণ স্যার এখানে ধরে নিচ্ছে ও আচ্ছা ও এত ভালো লিখতে পারে, বাট যখনই সে সিম্পল সিম্পল ওয়ার্ডগুলো পরে দেখছে এক্সপ্লেন করার সময়, তখন বলছে ও আচ্ছা বুঝতে পারছি তুমি ট্যাম্পলেট মুখস্থ করে আইছো। সো আপনার লিখাই প্রকাশ করবে যে আপনি ট্যাম্পলেট মুখস্থ করছেন কিনা। ডিড ইউ গেট মাই পয়েন্ট? দাদা। জি দাদা। যতই ট্যাম্পলেট মুখস্থ করেন, টিচার আপনার চাইতে চালাক বেশি, কারণ আপনি তো লিখতেছেন দিন শেষে, ইউ আর রাইটিং। সো আপনার লেখায় রিফ্লেক্ট করবে আপনি কি করছেন, মুখস্থ করে গেছেন না আপনি লিখতে পারেন। ঠিক আছে, তা আমি কি লিখবো? দা ইফিকেসি। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি যে দুইটা কারণ দেখাইছেন আসলে এই এই এটাকে ডিসএগ্রি করার জন্য, আমার কাছে মনে হয় যে এর চাইতে অনেক ভালো ভালো কারণ আছে। আপনার কারণ দুইটা খুবই লেম কারণ হয়েছে, খুবই সাধারণ কারণ হয়েছে। কিন্তু রাইটিং এক্সপার্টরা বলতেছে তোমার একটা অসাধারণ কারণ বের করতে গিয়ে মাথা নষ্ট করার দরকার নাই, বরঞ্চ তুমি একটা সাধারণ কারণ বের করে সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করো। তাহলে টিচার বুঝবে যে ইউ ক্যান ট্রান্সফার দ্য মেসেজ অর কমিউনিকেট ইউজিং ইউর রাইটিং স্টাইল ভেরি ইফেক্টিভলি। টিচার এটা চাচ্ছে যে ওয়েদার ইউ ক্যান ট্রান্সফার দ্য মেসেজ ক্লিয়ারলি। অনেক ভালো একটা আইডিয়া বাট লিখতে গিয়ে আপনি জিরো, কোনো লাভ নাই। বাট একটা সিম্পল আইডিয়া লিখতে গিয়ে খুবই সুন্দর, সেটা অনেক বেনিফিট দিবে। আমরা তাই জন্য বারবার বলি ব্রেন স্টর্মিং করতে গিয়ে মাথা নষ্ট করা যাবে না, সিম্পল কনসেপ্টে। দ্য ইফিকেসি অফ institutional efforts relies heavily on mass awareness। এই যে বললাম, আমি দুইটা কারণ দেখাইলাম। একটা হচ্ছে গিয়ে কি, মাস পিপল পার্টিসিপেট না করলে ইনস্টিটিউশনাল এফোর্ট কোনো কাজে লাগবে না। আরেকটা কি, মাস অ্যাওয়ারনেস না থাকলে ইনস্টিটিউশনাল এফোর্টের কোনো ইফিকেসি থাকবে না। ইফিকেসি মানে কি, কার্যকারিতা। দুইটা সিম্পল আইডিয়া নিলাম যে আমি এই দুইটা আইডিয়া দিয়ে লিখবো। এগ্রি করেন, ডিসএগ্রি করেন, যাই করেন বা নিউট্রাল হন, যাই কিছু করেন, আপনাকে এই রিজনটাকে গুছিয়ে নিতে হবে, নাইলে আপনি লেখা মজা পাবেন না। ঠিক আছে, এইবার আপনি কি করবেন দেখেন। এইবার আপনি একটা টেমপ্লেট টাইপের চিন্তা ভাবনা করতে পারেন যেগুলো বাজারে বিভিন্ন জায়গায় চলে। তখন আপনি কি পাবেন? মার্ক পাবেন। ঠিক আছে, ওকে। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে, তো আমরা সাধারণত বলি কি যে আমাদের রাইটিং এ 3টা প্যারাগ্রাফ থাকবে, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। ইন্ট্রো একটা প্যারা, মূল বডিতে গিয়ে আমি দুইটা কারণকে এক্সপ্লেইন করব যে কেন ডিসএগ্রি করলাম, আর কনক্লুশনে গিয়ে আমি একটা কনক্লুশন দিয়ে এটাকে শেষ করব। এই তো আমার লেখা, নাকি আর আর কিছু আছে লেখার মতো? বলেন তো একটু আমাকে। হ্যালো? ওকে, ডান। এবার আমরা কি লিখবো যে, তাহলে ইন্ট্রোডাকশনটা লিখি। এখন আর্গুমেন্ট রাইটিং এ গিয়ে কিন্তু আপনার কি আছে, আহ, একটা নির্দিষ্ট ফরম্যাটে অ্যাটাক রিবাটল করতে 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 এগিয়ে যেতে হচ্ছে। কিন্তু ফোকাস রাইটিংটা, যেগুলো যা লিখতেছি অপিনিয়ন টপিনিয়ন ডেসক্রিপটিভ রাইটিং গুলোতে কি কি হয়, একদম ওপেন। আপনি আপনার মনের মাধুরী মিশায়া যা মন চায় তা লিখতে পারবেন, কোনো না নাই। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা বলি যে ইন্ট্রোডাকশন লিখার সময় আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট দিবেন। জেনারেল স্টেটমেন্ট দেওয়ার পরে আপনি আপনার অবস্থানটা নিবেন। ঠিক আছে,
আপনি আপনার অবস্থানটা নেবেন, মানে আপনার পজিশনিংটা বলবেন। এরপরে আপনি এই এসেতে কি লিখতে যাচ্ছেন তা এক্সপ্লেন করে এই 3টা বাক্য বা 4টা বাক্যের মধ্যে ইন্ট্রোডাকশনটা শেষ করে দিবেন। ঠিক আছে, দেখেন আমি লিখতেছি। আমি লিখবো কি, ডিউ টু the limitations of individual effort, এবং কখনোই টপিকের বাইরে কিছু লিখবেন না। মনে করেন আপনি বললেন যে এনভায়রনমেন্টাল প্রবলেম আর কজিং মেনি সেভারাল ইস্যুস, ঠিক আছে, কিন্তু টপিক তো এটা না, টপিক তো অন্য কিছু। টপিক হচ্ছে ইন্ডিভিজুয়াল এফোর্ট, গ্রুপ এফোর্ট এবং হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেম। সো ওর মধ্যেই রাখবেন, বাইরে যাবেন না। টপিক বাইরে গেলে স্যার মার্কিং আপনার কম দিবে। তো ডিউ টু দ্য লিমিটেশনস অফ ইন্ডিভিজুয়াল এফোর্টস, ঠিক আছে, ইন কার্ভিং environmental problems, ঠিক আছে, বা এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, কারণ এই ওয়ার্ডটা সুন্দর, তাই না? তো এই যে একটা ওয়ার্ড নিলাম, দেখেন ইনস্ট্যান্ট মনে পড়লো, দেখছেন? এটাই হলো রাইটিং এর মজা। লিখতে লিখতে এই ওয়ার্ড আপনার কাছে আসবে। ডিউ টু দ্য লিমিটেশনস অফ ইন্ডিভিজুয়াল এফোর্ট ইন কার্ভিং এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, ঠিক আছে, মেনি। ভাইয়া স্ক্রিনটাকে একটু জুম করা যায়? একটু বড় করে দিব না? আচ্ছা সরি, আমার আসলে, আচ্ছা আপনারা তো মোবাইল থেকে ইউজ করেন তাই ছোট মনে হয় বেশি, তাই না? সরি, আসলে আমি দুঃখিত। হ্যাঁ। আমি কি লিখলাম যে মেনি পিপল ক্লেইম, অনেকেই দাবি করে, অনেকেই, মেনি পিপল ক্লেম না বলে আমরা কি বলতে পারি, যে মেনি পিপল অ্যাজার্ট। অ্যাজার্ট মানে কি, জোরালো ভাবে দাবি করা। মেনি পিপল অ্যাজার্ট দ্যাট গভর্নমেন্ট অ্যান্ড বিগ ইনস্টিটিউশনস, ঠিক আছে, ওকে, বিগ ইনস্টিটিউশনস শুড কাম ফরওয়ার্ড, ওদেরকে এগিয়ে আসা উচিত। ঠিক আছে, কিসের জন্য? টু টু কন্ট্রোল, বা বলতে পারেন, কন্ট্রোল না বলে কি বলতে পারেন বলেন? টু কন্ট্রোল দা ক্যাটাস্ট্রফিক impacts of what? ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট ওয়ার্ডটা আমি একবার ইউজ করবো আবার, যেহেতু ক্যাটাস্ট্রফিক আফটারম্যাথ, ঠিক আছে। আফটারম্যাথ মানে কি বলেন তো? বা ক্যাটাস্ট্রফিক প্রতিক্রিয়া। কনসিকোয়েন্স, ক্যাটাস্ট্রফিক রেজাল্ট। কনসিকোয়েন্স অফ পরবর্তী রেজাল্ট। এনভায়রনমেন্টাল ইস্যুস। আমি লিখলাম, একটা বাক্য লিখলাম, দেখেন আমার বাক্যের কোথাও কিন্তু আমি অন্য দিকে যাওয়ার চেষ্টা করি নাই, যা যা আছে তাই হচ্ছে গিয়ে আমি লিখলাম। ডিউ টু দ্য লিমিটেশনস অফ ইন্ডিভিজুয়াল এফোর্ট ইন কার্ভিং what? In curbing environmental hazards, many people assert that government and big institutions should come forward to control the catastrophic consequences of environmental issues. এবার আমি কি লিখবো? এবার আমি আমার পজিশনটা দেখাবো। আমি কি লিখবো? However, মনে করে লিখতেছি, however, I completely disagree with this position. আমি এটা কমপ্লিটলি ডিসএগ্রি করি, ঠিক আছে। আমি একদম ক্লিয়ারলি মেনশন করলাম যে কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস পজিশন। কেন 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 করি? বিকজ, কারণ। এখন আমি কারণটা বুঝাবো। কারণ কি? কারণটা হচ্ছে এই যে এই দুইটা কথাকে আমি নিয়ে আসবো, দেখেন আমি নিয়ে আসলাম। বিকজ institutional efforts require the participation of common people, কমা দিয়ে and এর পরেরটাকে নিয়ে আসবো, and the efficacy of institutional efforts relies heavily on mass awareness. তাহলে আমি কথাটা বলে দিলাম যে আমি কেন আমি ডিসএগ্রি করি,
এবং কেন ডিসএগ্রি করি, দুটা কথা বলে দিলাম। এবার কি বলবো? দিস এসে উইল উইল critically examine my view with relevant examples and evidence. বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন বিষয়টা? জি। হ্যালো, বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন, আমি যদি বলি এটাকে টেমপ্লেট হিসেবে অ্যারেঞ্জ করবো, তাহলে কি? প্রথম সেন্টেন্সে কোনো টেমপ্লেট হবে না। আপনি যদি চান একটা টেমপ্লেট বানিয়ে নিতে পারেন, যেমন বিভিন্ন বইয়ে পাবেন, কিন্তু প্রথম সেন্টেন্সে যা বলা আছে তা একটু গুছিয়ে লিখবেন। এরপর দ্বিতীয় সেন্টেন্সে কি করবেন? আপনি এই যে হাউএভার দিয়ে এই জায়গাটায় এসে একদম কমপ্লিটলি একটা পজিশন নেবেন, এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। তারপরে কি করবেন? বিকজ লিখবেন। বিকজ লিখে কি করবেন? আপনি এগ্রি বা ডিসএগ্রি যাই করেন না কেন, ওই দুইটা কারণকে তুলে ধরবেন, যে কারণ নম্বর 1, তারপর হচ্ছে গিয়ে কারণ নম্বর 2। এরপরে গিয়ে আপনি আবার এই লাইনটা মুখস্থ করতে পারেন যে দিস এসে উইল ক্রিটিক্যালি এক্সামিন মাই ভিউ উইথ রেলেভেন্ট এক্সাম্পলস অ্যান্ড এভিডেন্সেস, আপনি লিখে দিতে পারেন। যদিও এই লাইনটা নিয়ে কনফিউশন কিন্তু আছে, অনেকেই বলে লাইনটা ইউজ করার দরকার নাই, ভালো লাগে না দেখতে, ঠিক আছে? তারপর আমি লিখি আমার ভালো লাগে নিয়ে লিখতেছি, স্যার ঠিক আছে? একটু ইন্টারলেপ করতে চাই 5 সেকেন্ড। বুঝি নাই ভাই, কি বললেন? স্যার এই হাইলাইটটা একটু ইয়েলো কালার ইউজ করলে ভালো হতো, এটা একটু ইয়েলো চোখে কালার বেশি দিলে লাগে। ভালো হচ্ছে। ওকে ওকে ওকে, সমস্যা নেই, দিচ্ছি। একটু আচ্ছা, চোখে লাগে হাইলাইটার তো দূর এটা। করে দিই, সমস্যা নেই, আমার হাইলাইটার দরকার নেই, থ্যাংক ইউ দেখবে স্যার। ও দেখতেছে। ওকে, থ্যাংক দিলাম। ইউ স্যার। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার ইন্ট্রোডাকশন পড়ে আমার স্যার বুঝে গেল যে ও আসলে কি লিখতে চাচ্ছে বা কি লিখতে চাচ্ছে না। এটা গেল আমার তাহলে কি, ইন্ট্রো। এবার আমার এই ইন্ট্রো শেষ করার পরে আমি যাব কোথায়? আমি যাব হচ্ছে আমার মূল বডি 1-এ। তো বডি 1-এ আমি কি করব? আমার প্রথম রিজনটা দেখাবো, এই যে কোথায় যেন ছিল, এই যে রিজন 1 ফর নট সাপোর্টিং দিস ভিউ, ঠিক আছে? তো আমি তাহলে কি করব? এখন এই রিজন 1টাকে লিখব, যে আমি কি লিখতে পারি। তো আমি তো ক্লাসে পড়াতে সময় নষ্ট করে পছন্দ করি না, আমি সবসময় লিখি। তো আপনারা একটা কাজ করেন, আমার এই কোশ্চেনটা এবং ইন্ট্রোটা একটু ছবি তুলে নেন, ঠিক আছে? ছবি তুলে নিয়ে আপনারা এই রিজন 1টাকে এক্সপ্লেইন করেন নিজের ভাষায়। এক্সপ্লেইন করে দেন আমাকে কি করবেন, আপনারা হচ্ছে এই জিতে দিবেন, কি বলে, এই কমেন্ট বক্সে দিবেন। দয়া করে এআই ইউজ করবেন না, নিজের মতো করে সুন্দর করে লিখবেন, সো দ্যাট উই ক্যান ডিসকাস যে আপনার একটা লেখা কোন জায়গায় ইমপ্রুভ করা যায়, কোন জায়গাটা ভালো, কোন জায়গাটায় মন্দ, ঠিক আছে? মিন টাইমে আমি 5 মিনিট একটু বসতেছি, আমি একটু লিচু খাই বসে বসে। 5 মিনিট, 7 to 8 মিনিট সময় দেওয়া হলো। হ্যাঁ, নেন, স্ক্রিনশট নিয়ে নেন একটা, নিয়ে আমাকে লিখে আমি একটু লিচু খাই বসে বসে। আমি আজকে একটা ভিডিও বানানোর প্ল্যান করছিলাম, ভিডিও বানানোর পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। নিয়েছেন স্ক্রিনশটটা? হ্যাঁ দাদা। হুম, এবার এটাকে নিয়ে লিখেন। হুম, লিখেন সবাই। এই যে ঠান্ডা লাগছে, ঠান্ডার তোমার কোনো লক্ষ্য নেই। আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করেন আমাকে একটু বলেন দেখি, ডিস্টেন্স একদম বেশি।
আর আমি ঢাকা থেকে ক্লাস করছি। স্যার সিলেট ঢাকা থেকে খিলগাঁও। দাদা। স্যার বান্দরবন থেকে। হুম স্যার ময়মনসিংহ থেকে। কুমিল্লা থেকে। স্যার ময়মনসিংহ কুমিল্লা থেকে। থেকে দাদা। নারায়ণগঞ্জ থেকে কেউ নাই? নারায়ণগঞ্জ থেকে? আসিফ দাদা। দাদা ময়মনসিংহ থেকে। দাদা দিনাজপুর থেকে। পাবনা হুম থেকে। দাদা গুড। সুনামগঞ্জ থেকে। ওকে, দাদা জামালপুর থেকে। বাবা অনেক দূর থেকে তাহলে। লিখছেন কেউ? শ্রীমঙ্গল থেকে লিখছেন একজন, লার্জ কোম্পানিজ ক্যান অনলি গিভ ইনস্ট্রাকশন। এটা কি লিখছেন? লার্জ কোম্পানিজ ক্যান অনলি গিভ ইনস্ট্রাকশনস, the ordinary people, but the ordinary citizens, the one are the ones who have to actually implement them. আচ্ছা, materialize the idea. Okay, done. হ্যাঁ লেখেন ভাই, যেটা লিখতে পছন্দ লিখেন, দ্রুত লিখেন। হয়েছে তো, আপনারা তো অনেকে লিখছেন, আর লিখতে হবে না, মানে কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন এবার পড়েন বসে বসে। ইসমাইল সাহেব দয়া করে ভিডিও বন্ধ রাখেন। হুম আমার লিচু খাওয়া শেষ, কিন্তু কেউ লিখতে পারেন না এখন, দুঃখের বিষয়। একজন লিখছে, গুড, থ্যাংক ইউ। কি লিখতে বলছে আর কি লিখতে? ওকে, বুঝতে পারছি আপনি কি করছেন। দেখেন এখন আমাকে কি করতে হবে, প্রথম কারণটাকে এক্সপ্লেইন করতে হবে। এখন আপনি যদি এখানে এসে বলেন যে সুমন ভাই, আমি এটাকে টেমপ্লেট ফরম্যাটে ফেলতে চাই, কিভাবে প্রথম কারণটাকে এক্সপ্লেইন করব, করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে। আমরা একটু একটা টেমপ্লেট টাইপের রাইটিং দেখিয়ে পারি। আমরা লিখবো কি দেখেন, টু বিগিন উইথ আমরা বলেছিলাম যে
এটা যখন লিখবেন তখন টু বিগিন উইথ লিখবেন। দ্য অ্যাসারশন দ্যাট ব্লা 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 ব্লা, এটা কি করে? ফান্ডামেন্টালি ওভারলুকস করে। কি ওভারলুকস করে? দা দা রিয়েলিটি অফ ব্লা ব্লা ব্লা, একটা দিলেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? টু বিগিন উইথ দ্য অ্যাসারশন দ্যাট ব্লা 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 ফান্ডামেন্টাল ওভারলুকস দ্য রিয়েলিটি অফ ব্লা ব্লা ব্লা, এই একটা বাক্য আপনি লিখলেন। আর একটা বাক্য কি লিখতে পারেন? আপনি বলতেই পারেন যে while proponents, প্রপোনেন্টস না লিখে আপনি বলতে পারেন যে অ্যাডভোকেটস। অ্যাডভোকেটস মানে যেটা সমর্থন করে। while advocates may argue that blah 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 blah, this argument is largely, this argument is largely inefficacious when 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 বা ineffective বলতেছে লিখলাম, this argument is largely ineffective when কি বলবো, subjected to closer scrutiny, লিখলাম, কপি পেস্ট করে দিলাম একদম, ঠিক আছে? মানে যা মুখস্থ আছে। এবার কি লিখবো? এবার হচ্ছে লিখবো ফর এক্সাম্পল, উদাহরণ দিব, উদাহরণস্বরূপ দিয়ে জিনিসটা বুঝাবো, ঠিক আছে? দ্যাট দিয়ে ব্লা 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 বুঝাবো। তারপর কি লিখবো? therefore therefore uh, relying on such a flawed premise not only creates a substantial risk but also fails to address the underlying fallacious কি বলবো, একটু ভাবি দাঁড়ান। Therefore, relying on such flawed premise not only creates a substantial risk but also fails to address the underlying fallacious underlying factors. ওকে, এই কয়েকটা সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের পুরো আর্গুমেন্টের যে কি বলে প্রথম রিজনটাকে আনার চেষ্টা করছিলাম সেটাকে আমরা ব্যাখ্যা দিব, ঠিক আছে? তো আপনি চাইলে ফরম্যাট মারতে পারেন, এখান থেকে কপি করে শিখে নিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফরম্যাট ব্যবহার করার পক্ষপাতী না। তারপর আমি জাস্ট একটা ফরম্যাট রাখলাম যেন বুঝতে পারি আমরা, ঠিক আছে? এই যে নিয়ে আসলাম। আচ্ছা, প্রথমেই বলি টু বিগিন উইথ, এই যে টু বিগিন উইথ মানে প্রথমত দ্য অ্যাজারশন, এই যে আপনি একটা দাবি জানাইছেন, দাবিটা কি? যে ইন্ডিভিজুয়াল এফোর্ট আপনার হচ্ছে কি বলে, ইন্ডিভিজুয়াল এফোর্টের চাইতে হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল এফোর্ট গুলো ভালো, ঠিক আছে? ওকে, এই জিনিসটা আপনি আবার এখানে লিখবেন। কিভাবে লিখবেন দেখেন, আমি ভেঙে ভেঙে লিখছি। আমি লিখবো এইভাবে যে দ্য অ্যাজারশন দ্যাট, আপনি কি লিখবেন? যে অর্গানাইজেশনাল programs can rescue us. Sorry, আপনি লিখবেন যে the assertions that organizational programs can eliminate, ঠিক আছে? can eliminate কি এলিমিনেট করতে পারে বলেন তো দেখি, কি লিখতে চাচ্ছি বলেন। To begin with the assertion that organizational programs can eliminate
সরি, the assertion that only um, mm, big organizations should be responsible for what? For the protection of our surroundings. To begin with, the assertion that only big organizations should be responsible for the protection of our surroundings. এই যেটা লিখলাম না, এখন এই যে এই জিনিসটাকে নিয়ে আসবেন। এই যে ফান্ডামেন্টালি overlooks the reality of blah 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 blah. তো reality of what? Reality of first cause, যে ইনস্টিটিউশনাল এফোর্ট, এটার জন্য কি লাগে? কমন পিপলের পার্টিসিপেশন লাগে। তাহলে আমরা লিখবো overlooks the reality of the necessity of the participation of mass people এই যে এই জিনিসটাকে সে কি করে? ওভারলুক করে। সো টু বিগিন উইথ, the assertion that only big organizations should be responsible for the protection of our surroundings fundamentally overlooks the reality of the necessity of the participation of mass people. বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? হ্যাঁ আচ্ছা, এবার আমরা কি বললাম? এই লাইনটা লিখলাম। এবার কি বলছি? হ্যাঁ, এটা ঠিক। while advocates may argue that blah 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 blah, যারা এইটার অ্যাডভোকেটস বা প্রোপোনেন্টস, তারা বলতে পারে যে এত বড় বড় প্রোগ্রামের টাকা কোত্থেকে আসবে, ঠিক না? তো আপনি এখানে একটা পয়েন্ট আনবেন, তারপরে কি লিখবেন? এই যে দেখেন আমি লিখতেছি। এই জায়গাটা প্রবলেমটা কি জানেন? টেমপ্লেটে গেলে আপনাকে অ্যাডভান্স ওয়ার্ড যখন টেমপ্লেটে থাকবে তখন আপনাকে কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড দিয়েই লিখতে হবে, ঠিক আছে? আর এই জন্য সমস্যা হচ্ছে কি যে এই লেখাগুলোকে একদম রিয়েলি লাইভ ক্লাসে লিখে লিখে পড়াইতে হয়। এই জায়গাটা একটা রিক্স এবং চ্যালেঞ্জ আমার জন্য, কিন্তু এটা একটা, এবার ইন এসেন্স এটা আমার নিজের একটা প্র্যাকটিস হয়। এই দেখেন, হোয়াইল অ্যাডভোকেটস মে আর্গিউ, কি আর্গিউ করতে পারে? যে ভাই এত বড় ফান্ড আসলে কি বলে যে আপনার সাধারণ মানুষের পক্ষে ম্যানেজ করা সম্ভব না। হোয়াইল অ্যাডভোকেটস মে আর্গিউ দ্যাট ম্যানেজিং vast amounts of funds, ঠিক আছে? ওকে, বা আমরা বলতে পারি যে আর্গিউ দ্যাট ফিনান্সিয়াল লিমিটেশনস, ঠিক আছে? ফিনান্সিয়াল লিমিটেশনস কি করতে পারে আপনার, বা আমরা বলতে ফিনান্সিয়াল লিমিটেশনস ক্যান ক্যাটালাইজ, প্রভাবিত করতে পারে the failure of individual attempts. হ্যাঁ, অনেক যারা বিলিভ করে যে বড় বড় অর্গানাইজেশন এটা করতে পারে, তারা কি করতে পারে? তারা বলতে পারে যে হ্যাঁ, ফিনান্সিয়াল লিমিটেশনস ক্যান ক্যাটালাইজ দ্য ফেইলিওর অফ ইন্ডিভিজুয়াল এফোর্টস, ঠিক আছে? কিন্তু এটা বলতে পারে, ঠিক আছে, মানলাম। এবার কি হবে? কমা দিবেন, কমা দিয়ে কি লিখবেন? দিস আর্গুমেন্ট ইজ লার্জলি ineffective when subjected to closer scrutiny. কিন্তু এই আর্গুমেন্টটা কি হয়ে যায়? অকার্যকর হয়ে যায় যখন এটাকে কি করা হয়? আরো গভীরভাবে চিন্তা করা হয়। এখন আপনি কি করবেন? উদাহরণ দিয়ে বলবেন। উদাহরণস্বরূপ কি বলবেন? উদাহরণস্বরূপ বলবেন যে কমন পিপল যদি পার্টিসিপেট নাই করে তাহলে ইনস্টিটিউশন যতই টাকা ঢালুক না কেন আমার আলটিমেটলি কোনো রেজাল্ট হবে না। এই কথাটা আপনি এখন এক্সাম্পল দিয়ে বলবেন। এই দেখেন, ফর এক্সাম্পল আমি বললাম না যে ক্লোজ স্ক্রুটিনি করলে, গভীরভাবে সূক্ষ্ম চিন্তা করলে দেখা যায় আর্গুমেন্টটা ভুল। এটাকে আমি এই কথা দিয়ে এখন এক্সপ্লেন করবো। এই দেখেন, আমি লিখবো ফর এক্সাম্পল আমরা কি লিখবো? আমরা লিখবো এখন এখানে এসে হয় কি যে একটা আপনার কি বলে যে
ই হয়ে থাকে, মানে একটা এক্সাম্পল দিতে পারেন, উদাহরণস্বরূপ আপনি নিশ্চয়ই এক্সাম্পল দিয়ে বলতে পারেন। ফর এক্সাম্পল কি হতে পারে যে এভরি ইয়ার, প্রতি বছরই কি হয়, দা দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এখন কিন্তু আমি দেখেন গত বছরের যে এক্সাম্পলটা, গত ক্লাসের যে এক্সাম্পলটা ছিল, ওই এক্সাম্পলটাকে আবার আনতেছে, তাই না? হ্যাঁ, হিসাব মিলতেছে? হ্যালো, হ্যালো, কেউ কিচ্ছু বলে না। দাদা হ্যাঁ, আসলে exactly। হিসাবটা কি মিলতেছে? আমি যে গত ক্লাসে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে প্রতি বছরই টি প্ল্যান্টেশন প্রোগ্রাম লঞ্চ করা হয়, কিন্তু পাবলিক পার্টিসিপেশনের কারণে কি হয় না, আলটিমেটলি ওই গাছগুলো নষ্টই হয়ে যায় নাকি? হুম দাদা। এটা আমি লিখবো। কি লিখবো? এই দেখেন, ফর এক্সাম্পল এভরি ইয়ার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ঠিক আছে, কি লিখবো? ইন্ট্রোডিউস, কি ইন্ট্রোডিউস করে? এ ট্রি প্ল্যান্টেশন, সরি, প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ডিউরিং এভরি, ডিউরিং মনসুনস, ঠিক আছে, ডিউরিং দ্য রেইনি সিজন, ঠিক আছে। প্রতি বছর কি হয়, রেইনি সিজনের সময় এটা একটা একটা ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে। কমা দিয়ে লিখবো যে হুইচ, হুইচ, সরি, কমা দেওয়ার দরকার নেই। ফর এক্সাম্পল বললাম যে প্রতি বছর এটা এটা করা হয়, প্রতি বছর কি হয়, বাংলাদেশ গভর্নমেন্ট এটা করে, ঠিক আছে। কিন্তু কি লিখবো? বাট মোস্ট অফ দিস ট্রিজ, মোস্ট অফ দিস ট্রিজ, বলেন তো বেশিরভাগ ট্রি ক্ষেত্রে কি হয়, কি বলেছিলাম সেদিন আমি, বলেন মনে করে। হ্যালো, পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যায়। পরিচর্যার অভাবে, তাহলে বলেন, ইংলিশে বলেন। ল্যাক অফ নার্সিং। বুঝি নাই। এই যে পারতেছেন না, ডিউ টাইমে ডি ওয়ার্ডটা আসতে হবে। গাছ যখন বলছি, ল্যাক অফ নার্সিং দাদা। আরে হয় না, ল্যাক অফ নার্সিং। নার্চারিং করা বলবেন, নার্চারিং করা, কি করা বলেন? ল্যাক অফ নার্সিং। টেক কেয়ার বলা যাবে না, নার্চার বলবেন। তারপরে কি লিখবেন? যে মোস্ট অফ দা, মোস্ট অফ দিস ট্রিজ, ঠিক আছে। আপনি কি বলতে পারেন? ডু নট গ্রো ডিউ টু দা ল্যাক অফ প্রপার, সরি প্রপার না লিখে লিখবেন রিকোয়ার্ড, ডিউ টু দ্য ল্যাক অফ রিকোয়ার্ড নার্চারিং, ঠিক আছে। তাহলে কি বললাম? যে প্রতি বছরই আপনার কি করা হইতেছে, যে বাংলাদেশের গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করতেছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, কিন্তু মোস্ট অফ দিস ট্রি ডু নট গ্রো, আলটিমেটলি এগুলো বড় হয় না। কারণ কি? ডিউ টু দ্য ল্যাক অফ রিকোয়ার্ড নার্চারিং, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, ল্যাক অফ নার্চারিংটা কেন ঘটতেছে? কারণ ওই যে মাস কমন পিপলের পার্টিসিপেশন নাই, ঠিক আছে। এবার এটাকে আমি কি লিখবো? এম ড্যাশ দিয়ে লিখবো। দেখেন, এ ফ্যাক্ট, এটা এমন একটা ফ্যাক্ট প্রাইমারিলি ডিরাইভিং ফ্রম, যা মূলত ডিরাইভ করতেছে ফ্রম দা, কি, ফ্রম দা অ্যাবসেন্স অফ কমন। মাস পিপল পার্টিসিপেশন। মিলছে এবার হিসাব আমার? হ্যালো, জি মিলছে? তাহলে জি দেখেন দাদা জি। পুরো লেখাটা খুবই স্ট্রাকচার্ড হয়ে দেখাচ্ছে, মানে আগোছালোভাবে লেখা কোনো ওয়ে নাই। আমি কি বললাম? প্রথমত যে দাবিটা করা হচ্ছে যে বড় বড় অর্গানাইজেশন গুলোকে কি করতে হবে, রেসপন্সিবল হতে হবে এই এনভায়রনমেন্টের প্রোটেকশন করার জন্য। এই বিষয়টা একদম মৌলিকভাবে উপেক্ষা করে যাচ্ছে একটা রিয়েলিটি, বাস্তবতা। সেই বাস্তবতা কি? যে মাস পিপলের পার্টিসিপেশনের প্রয়োজনীয়তাকে। যদিও এই এই চিন্তার যারা সমর্থক, যারা এটাকে পছন্দ করছে যে বিগ প্রতিষ্ঠান কাজ করতে পারে,
তারা মনে করে যে ফাইন্যান্সিয়াল লিমিটেশনের কারণে কি হতে পারে, ইন্ডিভিজুয়াল এফোর্ট গুলো ব্যর্থ হতে পারে, ঠিক আছে। কিন্তু এই আর্গুমেন্ট অকার্যকর হয়ে যায় যখন কি করা হয়, খুব ক্লোজলি এন্ড ডিপলি চিন্তা করা হয়। উদাহরণস্বরূপ মনে রাখবেন, অপিনিয়ন বেসড এসেতে গিয়ে আপনি যখন কিছু লিখবেন সেটাকে উদাহরণ দিবেন, এক্সাম্পল দিয়ে সেটাকে এস্টাবলিশ করবেন। ফর এক্সাম্পল, এভরি ইয়ার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন্ট্রোডিউসেস এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ডিউরিং দ্য রেইনি সিজন, বাট মোস্ট অফ দিস ট্রিজ, ঠিক আছে, ওকে, do not grow due to the lack of required nurturing effect, primarily deriving from the absence of mass people participation, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কারণটাকে একদম কি বলে স্টেপ বাই স্টেপ কি করতে পারছি। জি। হ্যালো, পারছি লিখতে? জি দাদা, জি। ওকে, তাহলে এখন আমরা কি করলাম, প্রথমটার আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখানে একটু একটা জিনিস আমার ভালো লাগতেছে না, এটা কেমন যেন একটু ফকির ফকির টাইপের সেন্টেন্স হয়ে গেছে, মোস্ট অফ দিস ট্রি ডু নট গ্রো, ঠিক আছে। গ্রো ওয়ার্ডটা এতক্ষণ ধরে আমি পোলাপান্না করলাম যে অনেক বড় বড় সুন্দর সুন্দর বাক্য লিখবো, আমি যদি গ্রো লিখি তাহলে তো হইব না। এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো একটা সুন্দর ওয়ার্ড, আমরা কি লিখবো জানেন, আমরা লিখবো মোস্ট অফ দিস ট্রি, ডু নট কেন লিখবো, আমরা লিখবো মোস্ট অফ দিস ট্রি ফেইল টু থ্রাইভ। থ্রাইভ মানে কি বলেন তো দেখি? সতেজ হয়ে বেঁচে থাকা মানে গ্রো মানে খুব মানে ভালোভাবে গ্রো। বিকাশ লাভ করা, উন্নতি লাভ টিকে করা। থাকা, যখন টিকে হ্যাঁ। থাকা। এবার ডিউটোটা যে ইউজ করছেন না, যদিও এটা ডিউটোর পরিবর্তে একটা ফ্রেজ আমি শিখাই দিই, শিখে রাখেন, সেটাকে বললেন থ্যাঙ্কস টু। যদিও থ্যাঙ্কস টু আমরা বলি পজিটিভ ক্ষেত্রে ইউজ করতে, বাট এখানে আপনি ডিউটোর পরিবর্তে ইউজ করলাম জানার জন্য, ঠিক আছে। তাহলে দেখেন আমি 2টা প্যারাগ্রাফ লিখছি এন্ড আই এম হাইলি স্যাটিসফাইড উইথ মাই রাইট আপ, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার আপনাকে কি করতে হবে, একইভাবে এই যে ইফিকেসি অফ ইনস্টিটিউশনাল এফোর্ট অন মাস অ্যাওয়ারনেস, যে মাস অ্যাওয়ারনেসের উপর নির্ভর করবে যে আপনার ইনস্টিটিউশনাল এফোর্ট গুলা ইফেক্টিভ হবে কিনা, এটাকে আবার কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। এবং এই থার্ড প্যারাগ্রাফে গিয়ে আপনি ওই জিনিসটাকেও একই স্টাইলে মানে এক্সপ্লেইন করবেন আর কি, ঠিক আছে। মানে এখানে কোনো নাই, কি বলে যে চেঞ্জ নাই। ওকে, তারপর কি বলেছিলাম, ওই যে লাস্ট একটা লাইন অ্যাড করতে বলছিলাম যে দেয়ারফর রিলেইং অন সাচ ফ্লড প্রমিস নট অনলি ক্রিয়েটস এ সাবস্টেন্সিয়াল রিস্ক বাট অলসো ফেলস টু অ্যাড্রেস দ্য আন্ডারলাইং ফ্যাক্টর। তবে যেহেতু এক্সাম্পলটা বড় করে দিচ্ছেন, আমি বলবো যে ভাই এই ধরনের মুখস্থ সেন্টেন্স না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। তারপর কি করতে হবে, তারপর আপনি এখানে এসে ফার্দার মোর দিবেন। এখন তো আর টু বিগিন উইথ লিখবেন না, এখন আপনি লিখবেন যে ভাই ফার্দার মোর, অধিকন্তু, এছাড়াও, বা মোর ওভার, বা এডিশনালি বলতে পারেন। এখানে এসেও আপনি কি করবেন, ওই একই স্টাইলে আপনি হচ্ছে কি করবেন, এটাকে ব্যাখ্যা করবেন। কোনটাকে ব্যাখ্যা করবেন বলেন তো, বুঝতে পারছেন? হ্যালো, জি, সেকেন্ড টপিকটা। একইভাবে আপনি যে আপনার সেকেন্ড রেশিওনাল বা সেকেন্ড রিজন, যে কারণে আপনি ডিসএগ্রি করছেন, সেটাকে আপনি ব্যাখ্যা করবেন, ঠিক আছে। তাহলে এই ব্যাখ্যাটা না লিখলে হবে না, এই ব্যাখ্যার কোনো সমস্যা আছে না লিখলে? হ্যালো, না দাদা, সমস্যা নেই। নাই। তাহলে আমরা এবার একটা কনক্লুশনের দিকে চলে যেতে পারি, ঠিক আছে। দাদা, কনক্লুশনে কি করবেন, দ্বিতীয় ব্যাখ্যাটা প্রথম লাইনটা একটু লিখে দিতেন, পরে আর না লিখলেও চলবে। আপনি ওই একইভাবে লিখবেন, যে ফার্দার মোর আপনি কি লিখবেন, যে দ্য এফিকেসি অফ ইনস্টিটিউশনাল এফোর্ট হেভিলি রিলাইজ অন মাস অ্যাওয়ারনেস। কিন্তু যেহেতু প্রথমে আপনি লিখে ফেলছেন, কি বলে ইন্ট্রোডাকশনের সেম লাইনটা লিখছেন, তাই এখানে সেম লাইনটা লিখবেন না, আপনি একটু ঘুরে পেঁচায় লিখবেন। ফার্দার মধ্যে কি লিখবেন, আপনি লিখবেন যে আপনি কি লিখবেন যে আপনি লিখবেন যে এ ম্যাসিভ, ঠিক আছে, সরি, আপনি লিখবেন যে ক্রিয়েটিং মাস অ্যাওয়ারনেস ইজ এ
প্রিরিকুইজিট, এই যে আজকে একটা ওয়ার্ড নিয়ে আসলাম, প্রিরিকুইজিট। ওই দিন প্রথম দিন কি পড়লেন? আনইকুইভোকেলি। গতকাল যেন কি পড়লাম বলেন তো একটু আমাকে। হ্যালো, এই বলতে না পারলে কিন্তু হবে না। আমি এত সুন্দর কষ্ট করে পড়াই, আমি চাইলেই পারতাম। দেখেন আমি লেখাতে কত ভুলভাল লিখি, তারপর আমি নিজে লিখি। আমি, কুইন্টেসেনশিয়ালি হ্যাঁ কি বললেন, বলেন বলেন আপু। কুইন্টেসেনশিয়ালি কোয়েন্টেসেনশিয়াল, গুড। তাহলে ওই দিন পড়লাম কি আনইকুইভোকেলি, আজকে ওই দিন পড়লাম কি কুইন্টেসেনশিয়াল, কুইন্টেসেনশিয়াল ইম্পর্টেন্ট। আজকে পড়লাম কি প্রিরিকুইজিট। তো এইরকম বিভিন্ন ক্লাসে বিভিন্ন ওয়ার্ড আসবে। রাইটিং এর মূল বিষয়টা হচ্ছে কি কি জানেন? খুব মন দিয়ে শ্রবণ করা, মন দিয়ে শুনতে হয়। মন দিয়ে শুনলেই ব্রেনে ওয়ার্ডটা স্টোর হয়, ঠিক আছে? যে, তো এই জন্য বারবার বলি যে ক্লাসগুলো খুব মন দিয়ে শুনবেন, দেখবেন অনেক ওয়ার্ড ব্রেন নিচ্ছে। সো ক্রিয়েটিং এ মাস অ্যাওয়ারনেস ইজ এ prerequisite of what? Prerequisite to the success of uh, organizational endeavors. দেখেন এই endeavors ওয়ার্ডটাও কিন্তু মনে হয় গতকাল ইউজ করছিলাম, তাই না? হ্যালো, করছিলাম। এখন খেয়াল করে দেখেন, ওই উপরেও যা বলছি এখানেও তাই বলছি, কিন্তু উপরের ওয়ার্ড চয়েস আর এখানকার ওয়ার্ড চয়েস কোনো মিল পাইছেন? হ্যালো, কোনো মিল নাই। না। এটাই হলো রাইটিং, এটাই হলো রাইটিং। মানে কপি পেস্ট করব, তুমি ভাই যা লিখছো আমি তাই লিখবো, কিন্তু তোমার লেখার আমার লেখাটা পার্থক্য হয়ে যাবে, ঠিক আছে? স্যার বুঝবে, কারণ আমাকে তো ওই আইডিয়াটা এক্সপ্লেইন করতে হবে। সো হোয়াইল এক্সপ্লেইনিং দ্য আইডিয়া আমি যদি সেম সেন্টেন্সে দিয়ে দিই, তখনই স্যার আমাকে কি করবে? পানিশমেন্ট হিসেবে মার্কিং কমাবে। সো আপনি যেহেতু বললেন যে প্রথম ওয়ার্ডটা লিখে দিতে, ঠিক আছে, আমি লিখে দিলাম। ওকে, বুঝতে পারছেন ভাই বিষয়টা আপনি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে আমরা কনক্লুশনে চলে যাই। এটা আমাদের লেখা দরকার, ঠিক আছে? এটা মোটামুটি হয়েই যাবে। ওকে, বুঝলাম না পা চুলকায় কেন হঠাৎ করে। ওকে, প্রিরিকুইজিট কি টু হয় না, প্রিরিকুইজিট ফর হয়, এটা বলে ফর হয়, ঠিক আছে? তো দাঁড়ান তো গুগল করি, আমি নিজেও কনফিউশন করে কি দেখছেন। প্রিরিকুইজিট ফর অর টু, এটা কি বলে? গুগলও খারাপ আছে, কখনো কয় ফর, কি বলছে, বোথ প্রিরিকুইজিট ফর এন্ড প্রিরিকুইজিট টু আর গ্রামাটিক্যালি কারেক্ট। আচ্ছা, প্রিরিকুইজিট ফর দিলাম, সমস্যা নেই, যেহেতু পরে একটা নাউন বা নাউন ফ্রেজ আছে। এবং খেয়াল করেন আমি কিন্তু যা পড়াইছি আপনাদের ইয়েতে, ওগুলাই কিন্তু এখানে কোনো না কোনো ভাবে আছে, ঠিক আছে? এবার আমরা কনক্লুশনে যাব। কনক্লুশনে গিয়ে কি করব? কনক্লুশনে গিয়ে আমরা লিখব ইন কনক্লুশন। মনে রাখবেন, কনক্লুশন পার্টে গিয়ে এই জিনিসটা ইউজ করলে সুন্দর লাগে আমার মতে, অনেকে নাও বলতে পারেন। যে ইন কনক্লুশন দেখলে স্যার মেন্টালি প্রিপেয়ার হয়ে যায়, ইয়েস ভাই বদমাইশ তার রাইটিং শেষ করছে, এখন মার্কিং দিতে হবে, ঠিক আছে? ইন কনক্লুশন। এবং অনেক ছেলে মেয়ে এটা ভুল আমি দেখি কি জানেন, পুরো লেখাটা সুন্দর করে লিখে কনক্লুশনে গিয়ে যা মন চায় লিখে দিয়ে শেষ করে দিয়ে। এই কাজগুলো দয়া করে করবেন না। আপনি দরকার হলে আগে একটু কম লিখেন, বাট ডু মেক শিওর দ্যাট ইউ আর কনক্লুডিং দ্য হোল রাইট আপ ভেরি প্রফেশনালি, ঠিক আছে? আপনি কি লিখবেন? যেহেতু ডিসএগ্রি করছেন, আপনি লিখবেন ইন কনক্লুশন while the ইনিশিয়াল ইনিশিয়াল প্রপোজিশন, ঠিক আছে, ইনিশিয়াল প্রপোজিশন বা ইনিশিয়াল idea of while the initial idea of blah 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 may appear plausible on the surface। এরকম একটা ট্যাম্পলেট কোথায় যেন একটা বইয়ে পড়ছিলাম, খুব মন দিয়ে পড়ছিলাম, ভুলে গেছি আমি। আমরা কি বললাম যে যদিও প্রাথমিকভাবে যে আইডিয়াটা আছে সেটা আসলে প্লাউজিবল মনে হয় অন দা সারফেস। তো আইডিয়াটা কি? যে বড় বড় প্রতিষ্ঠান পরিবেশকে দূষণ থেকে বাঁচাবে। তো while the initial idea of protecting
our environment by solely relying on group, sorry, organizational measures, ঠিক আছে? আচ্ছা, আমরা কেন বারবার এই অর্গানাইজেশনাল এফোর্ট মিজার্স এগুলোর মধ্যে থেমে যাচ্ছি? আমাদের কাছে তো একটা বিউটিফুল ওয়ার্ড আছে, আমি খালি ভুলে যাই কেন? আমার ব্রেনটাও আসলে মানে হয়ে গেছে গা, কি বলে, ডামিশ হয়ে গেছে। চিটাঙের লোকেরা বলে ডামিশ। স্ট্রাইডস, সুন্দর একটা ওয়ার্ড ভাই, স্ট্রাইডস। এই যে, while the initial idea of protecting our environment by solely relying on organizational strides may appear plausible on the surface, লিখলাম, দেখছেন সুন্দর করে মিলাই ফেলছি, ঠিক না? ঠিক আছে কিনা বলেন? হ্যালো, প্লাউজিবল মানে কি বলেন তো কেউ, দেখি পারেন কিনা? নট এনাফ প্রশংসাযোগ্য প্রশংসাযোগ্য। হয় সম্ভাব্য আর কি, আপাত বিশ্বাসযোগ্য। দৃষ্টিতে যা সত্য মনে হয়। একজন বলেছেন লাস্টে একটা এম ড্যাশ লাগবে কিনা। ভাই, এখানে তো একটা এম ড্যাশ দিয়েছেন, পুরো পরের অংশটা আলাদা হয়ে গেছে। লাস্টে আপনি দোষ, ফুল স্টপের আগে এম ড্যাশ দিয়ে কি করবেন, কোনো দরকার নাই। বুঝতে পেরেছেন কি বললাম? CHY আপনার নাম, বুঝতে পারছেন? Okay. So in conclusion, while the initial idea of protecting our environment by solely relying on organizational strides may appear plausible on the surface. এখন আমরা কি করেছিলাম, আমরা আমাদের পজিশনটা প্রথমেই ছিল ডিসএগ্রি। সো কনক্লুশনে এসেও আমরা কি করব, আমরা এটাকে ডিসএগ্রি দিয়েই শেষ করব, ঠিক আছে? তো যদিও অনেকের কাছে সম্ভাব্য বা পসিবল মনে হইতে পারে যে শুধুমাত্র এটা দিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে, আমরা কি লিখব? আমরা লিখব যে দিস মিজার্স, এই যে মানে পদক্ষেপগুলা, ঠিক আছে, কি লিখব? আর আর কি বলবো বলেন তো? একটা সুন্দর বাংলা বলি, ওতপ্রোত ভাবে জড়িত। এটার ইংলিশ কি বলেন দেখি? হ্যালো, Intertwined, কোনটা বলেন? ইন্টাররিলেটেড, ইন্টাররিলেটেড সবাই লিখবে, আর কিছু বলেন দেখি পারেন কিনা। ইন্ডিসপেন্সিবলি অ্যাসোসিয়েটেড। আমি একটা ওয়ার্ড লিখে দেখেন, ইনএক্সট্রিকেবলি, ওতপ্রোত ভাবে বলতে গেলে যেমন একটু ভাব চলে আসে, তাহলে ইনসেপারেবলি, ইন্টারওয়াইন্ডলি, ঠিক আছে, ভেরি ক্লোজলি, একদম সবাই লিখবে। আমরা কি লিখবো বলেন তো? আপনার সুমন ভাইয়ের ছাত্র কি লিখবেন বলেন? ইনএক্সট্রিকেবলি। ইনএক্সট্রিকেবলি, গুড। তা কি লিখবো? যদিও এটা মনে হয়, কিন্তু দিস মিজার্স, এই পদক্ষেপগুলা, বা আপনি বলতে পারেন দা সাকসেস, ঠিক আছে, আমরা কি বলবো? আমরা কি বলবো বলেন? দ্য সাকসেস অফ দিস মিজার, নাকি কি বলবো বলেন? হ্যালো, আমরা লিখবো সাকসেস, সবাই লিখবো। আমরা কি লিখবো? আমরা লিখবো অ্যাকমপ্লিশিং দিস মিজার্স। আর ইনএক্সট্রিকেবলি, এখানে আর হবে না, সেক্ষেত্রে ইজ হবে, যেহেতু অ্যাকমপ্লিশিং দিয়ে দিয়েছি। অ্যাকমপ্লিশিং দিস মিজার্স ইজ ইনএক্সট্রিকেবলি, কি বলবো বলেন? বলেন। হ্যালো, সিগনিফিক্যান্ট। হ্যাঁ, সিগনিফিকেন্ট, সুন্দর করে কিছু বলেন। শেষ করতে পারে না তাহলে হইবে? কি লিখতে পারি? লিখলাম যে লিঙ্কড টু, ঠিক আছে, অ্যাকমপ্লিশিং দিস মিজার্স ইজ ইনএক্সট্রিকেবলি
লিঙ্কড টু কি সাথে লিঙ্ক বলেন তো? হ্যাঁ বলেন। মাস মাস অ্যাওয়ারনেস। মানে মাস পিপলস পার্টিসিপেশন অফ পার্টিসিপেট, কমন পিপল। ঠিক না নাকি? মাল্টিপল পার্টিসিপেশন। ইন্ডিভিজুয়াল এফোর্ট তো আমরা বেশ কয়েকবার মানে লিখছি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি বলেন, আর কি বলতে পারি? হ্যালো, আপনি বলতে পারেন যে পার্সোনাল কন্ট্রিবিউশনস। আমরা কি বললাম? যে ইন কনক্লুশন, while the initial idea of protect our environment by solely ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন দিলে ভালো হয় না? বলতে লিখতে পারেন, সমস্যা নেই। কি বললেন, ভুলে গেছি, বলতে আবার বলেন তো। ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন না লিখে তাহলে দুইটা আই দিয়ে লিখেন, লিঙ্কড টু ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভস। এটা কিন্তু একটা একটা টার্মিনোলজি আছে যে প্রত্যেকটা ওয়ার্ড একই একই অ্যালফাবেট দিয়ে শুরু করা। বলেন তো এটা কি বলা হয়? হ্যালো, হ্যালো, বলেন অ্যাসোনেন্স। কি বলা হয় এটাকে, বলেন। অ্যাসোনেন্স। অ্যাজোনেন্স বলে না, এটাকে বলা হয় অ্যালিটারেশন। কি বলা হয় এটাকে? অ্যালিটারেশন। ঠিক আছে, আপনারা পড়েন না, আপনারা যথেষ্ট ফাঁকিবাজ, আমি শিওর। ঠিক বলছি না আমি এটা? ঠিক বলেছেন। এই একজন গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কি লিখলাম যে পরিশেষে যদিও এটা মনে হয় যে গ্রুপ এফোর্ট দিয়ে কাজ হয়ে যাবে, কিন্তু এগুলো আসলে ডিপেন্ড করে ইয়ের উপরে, কি বলে যে ডিপেন্ড কারেক্টেড হচ্ছে এর উপরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কি বললাম, ডিসএগ্রি করলাম। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে একটা জিনিস ভালো করে বুঝেন, দেখি আপনারা এই জিনিসটা কেউ এখানে ধরতে পারছেন কিনা। আপনি বললেন ডিসএগ্রি করবেন, তো আপনি যখন ডিসএগ্রি করবেন, ভালো করে ব্যাপারটা বুঝেন। এই জায়গাটায় এই ভুলটা আমরা অনেক ছেলে মেয়ে করি, এবং আমি কি করেছি, আমি ইচ্ছে করেই এটা কন্টিনিউ করে গিয়েছি যে দেখি কেউ ধরতে পারে কিনা, এবং আপনারা কিন্তু কেউ ধরতে পারেন নাই। আমি ইনিশিয়ালি বলেছি ডিসএগ্রি। আমি যদি বলি ডিসএগ্রি, তার মানে আমি এই কথাটার সাথে দ্বিমত করতেছি। তো আমি যদি দ্বিমত করতে যাই তাহলে আমি কি বলবো? আমি বলবো যে গভর্নমেন্ট এবং লার্জ কোম্পানি না, বরঞ্চ অর্ডিনারি পিপলরাই সমস্যার সমাধান করতে পারে, এটা বলতাম। কিন্তু আমার লেখাটা আলটিমেটলি কি ডিসএগ্রির দিকে গিয়েছে নাকি নিউট্রালের দিকে গিয়েছে, বলেন তো বুদ্ধি করে। নিউট্রালের দিকে গিয়েছে। অনেকটাই নিউট্রালের দিকে। নিউট্রালের দিকে গিয়েছে। এক্স্যাক্টলি, এই জিনিসটা আপনারা অনেকেই বুঝতে পারেন নাই, আমি খেয়াল করে দেখেছি। ঠিক আছে, এই জায়গাটাতে এসে কিন্তু আমি অনেকের রাইটিং আগে চেক করতাম তো বসে বসে, এখন একটু কম চেক করি, একটু ফাঁকিবাজ হয়ে গেছি। আমি দেখেছি এই জিনিসটা অনেকেই করে। আমি যখন বললাম যে ইন্ডিভিজুয়াল এফোর্ট না, বরঞ্চ গ্রুপ এফোর্ট দিয়েই কাজ হবে, আপনি যদি এগ্রি করেন তখন তাহলে কি বললেন, ইন্ডিভিজুয়াল এফোর্ট কাজের না, গ্রুপ এফোর্ট দিয়ে কাজ হবে। আর আপনি যদি ডিসএগ্রি করেন তাহলে কি হবে বলেন তো? ইন্ডিভিজুয়াল এফোর্ট দিয়ে কাজ হবে। ইন্ডিভিজুয়াল এফোর্ট দিয়ে কাজ হবে, গ্রুপ এফোর্ট দিয়ে কাজ হবে না, এটাও বুঝতে হবে আপনাকে। কিন্তু আমি যে পুরো রাইটিংটা লিখছি, এটা কিন্তু শুধু গ্রুপ এফোর্ট দিয়ে হবে এটা কিন্তু বলা হয় নাই, বরঞ্চ বলা হচ্ছে হ্যাঁ গ্রুপ এফোর্টটা জরুরি, কিন্তু আমার লাগবেটা কি, আমার লাগবেটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এর সাথে ইন্ডিভিজুয়াল এফোর্টটা লাগবে। So, এই জায়গাটায় গিয়ে কিন্তু এই ভুলটা আমাদের কাউকেই করা যাবে না। তার মানে যেহেতু এই এসেটা নিউট্রালাইজ করে লেখা হয়েছে, তাহলে আপনাকে বলতে হবে যে এই এসেটায় কোন জায়গাটাতে আমার চেঞ্জ করতে হবে বলেন। ফার্স্ট পার্টটুকু, যে এটা পুরোপুরি ডিসএগ্রি না। এক্স্যাক্টলি, আমাদের এই এসেটাতে এসে
এই যে এই জায়গাটাতে এসে চেঞ্জ করতে হবে যে আই কমপ্লিটলি ডিসএগ্রি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কমপ্লিটলি ডিসএগ্রি না করে তাহলে আমি লিখবোটা কি বলেন এবার বুদ্ধি করে। partially agree. পার্শিয়ালি এগ্রি। এই যে পার্শিয়ালি এগ্রি করছেন, এই পার্শিয়াল এগ্রিটা কিভাবে করবেন সেটা বলেন। আপনি তো বললেন যে আমি পার্শিয়ালি স্যার যে এগ্রি। গভর্নমেন্ট আর লার্জ কোম্পানি যে চেঞ্জ আনতে পারে ওইটা না, এগ্রি করবো এইভাবে আর না। কি। এবার এবার আমি আপনাকে দেখেন কিভাবে লিখবেন, দেখেন। দাদা আপনি পার্শিয়াল এগ্রি বলতে কি দোনো সাইডে নিয়ে কাজ করতে হবে না? আমার অর্ডিনারি পিপলও লাগবে, ইন্ডিভিজুয়াল গ্রুপ পিপলও লাগবে। এবং আমি যে দুইটা এক্সাম্পল এনেছি, দুইটা এক্সাম্পল আমি ওইভাবেই সেট করে দিয়েছি আপনাকে, যে ইন্ডিভিজুয়াল এফোর্টও লাগবে আবার গ্রুপ এফোর্টও লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, এক্স্যাক্টলি, এটা হচ্ছে নিউট্রাল, তাইলে দুটোটাই কাজে হ্যাঁ। লাগবে। তাহলে এই যে আই কমপ্লিটলি এগ্রি আপনি লিখছেন, এই জায়গাটাতে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে যখন আপনি নিউট্রালাইজ করবেন। কিভাবে করবেন? এই যে দেখেন, সো আপনাকে আমি রাইটিং অনেক ঘুরাবো। সো আপনাকে আমার সাথে খুব ঠান্ডা মাথায় বসে ঘুরতে হবে, আপনার মাথায় গ্যাঞ্জাম লাগাই দিব, এই গ্যাঞ্জাম আবার সলিউশনও করে দিব, ভাবতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আই কমপ্লিট, ক্লাস তো রেকর্ড থাকবে, আপনি পরে মিলিয়ে নেবেন যে পার্থক্যটা কোন জায়গায় করেছি। ঠিক আছে, এই যে দেখেন আমি লিখতেছি, এই যে কমপ্লিটলি লিখছি না, এই জায়গাতে ছোট্ট একটা চেঞ্জ আসবে, যে while I agree that that institutional endeavors are significant, যদিও আমি একমত করি, I believe what? I believe these programs cannot succeed unless mass people's participation is assured. বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি কি বললাম? আপনি বলছেন পার্শিয়ালি এগ্রি, ওই যে ওই কথাটাই বললাম। while I agree institutional efforts are significant, কমা দিয়ে I believe these programs cannot succeed unless the mass people's participation is assured. তাহলে এখানে এসে একটা ছোট্ট চেঞ্জ হবে, এই যে এইটুকু দিয়ে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে এসে আপনি জাস্ট এটাকে একটা এম ড্যাশ দিয়ে আলাদা করে দেন, বিকজ institutional effort require blah 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 and the efficacy of blah 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 blah. ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের আইডিয়া জেনারেশনে অনেকেরই একটা ছোট্ট ভুল হয়, আমরা বলি ডিসএগ্রি কিন্তু আমরা সাইকোলজিক্যালি লিখি হচ্ছে নিউট্রাল পজিশন। কথাটা ক্লিয়ার আমাদের? হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার সবার? জি। আচ্ছা, এবার আমরা একটু উপরের দিকে যাব। হ্যালো দাদা, কিছু হ্যাঁ, কথা বলতাম। হ্যাঁ বলেন বলেন। দাদা, আমরা যখন কমপ্লিটলি ডিজিটালি লিখলাম, আমরা কমন পিপুল এটা করতে পারে এটা আমরা প্রমাণ করি নাই, বাট কোম্পানি বা গভর্নমেন্ট যে করতে পারে এটা আমরা সরাসরি আমরা প্রমাণ করছি যে না, শুধু গভর্নমেন্ট বা কোম্পানি পারবে না, হুম, আমাদের হুম, মাস পিপল লাগবে। কম্বাইন সেক্ষেত্রে তো কমপ্লিটলি ডিসএগ্রি করা যায়। না, পার্শিয়ালি ডিসএগ্রি। কারণ আপনি বলেছেন যে শুধু কোম্পানিকেই লাগবে, ওদেরকে লাগবে না। আমি বলছি হ্যাঁ কোম্পানিকেই লাগবে, কিন্তু এর সাথে মাস পিপলকে ইনক্লুড করতে হবে। ওদেরকে ইনক্লুশন হলেই একটা কি হবে, একটা আউটপুট পাওয়া যাবে। এই জন্য আমি পার্শিয়াল এগ্রি হলাম। ঠিক আছে, পার্শিয়াল ডিসএগ্রি জি বললাম। দাদা। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, জি দাদা। আচ্ছা, জি দাদা, এখন বুঝছি। দাদা দেখেন, একটা প্রশ্ন, দাদা একটা প্রশ্ন। বলেন।
দাদা কমপ্লিটলি এগ্রি যদি কোনোটাতে করি আর কি, সেক্ষেত্রে হ্যাঁ আমরা করেন। সাপোর্টিং এর ডিসএগ্রির কোনো কিছুই দিতে পারবো না, না সবগুলো মানে যে তিনটা রিজন দিব বা ডিসএগ্রি দুইটা করার রিজন কোনো দিব। আর্গুমেন্ট নেই। কমপ্লিটলি এগ্রি বা কমপ্লিটলি ডিসএগ্রি করলে শুধু ওই ওই একটা ইতে থাকবেন, যে কারণে আমরা সাধারণত বলি যে আপনি যদি নিউট্রালাইজ করে লিখেন লেখাটা ভালো হয়, ঠিক আছে? কারণ লিখতে গেলে আলটিমেটলি নিউট্রালাইজটাই বেটার, আমার বেস্ট মনে হয়েছে আমার কাছে। ওকে, দাদা তাহলে কি ঠিক আছে। ম্যাক্সিমাম জিনিস আমরা ট্রাই করবো নিউট্রালে নেওয়ার? এই যে আবার সেই মুখস্থে যাবেন না, বা এই কোনো প্রি ডিসপোজড কোনো আইডিয়া নিয়ে থাকবেন না যেটাই করব আমরা। মনে করেন আমি আপনাকে বললাম এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, আপনি কি এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন বলেন? এগ্রি। এগ্রি অবভিয়াসলি এগ্রি করবেন। করতে হবে। এখন আমি যদি বলি না ভাই আমি ডিসএগ্রি করব, যে ভাই বাংলাদেশে ভুরি ভুরি পোলাপান অনার্স মাস্টার্স করে বেরোচ্ছে, তো বাংলাদেশের অর্থনীতি তো খারাপ কেন? এডুকেশন ব্যাকবোন হতে পারছে বাংলাদেশের জন্য? পারলো? হ্যালো? না। পারলো না, ডিসএগ্রি করতে পারলাম। আর আরেকজন বললো কি যে না ভাই এডুকেশন আসলেই ব্যাকবোন, তবে সেই এডুকেশনটা কি হতে হবে? ব্যাকবোন হতে গেলে প্র্যাগমেটিক হতে হবে, আপ টু ডেট হতে হবে। তাহলে সেখানে নিউট্রাল পজিশন নিল। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার আসেন, এই যে আপনি নিউট্রাল পজিশনটা নিলেন, আমরা তো বলেছিলাম যে রিজনস ফর সাপোর্টিং দ্য ভিউ, রিজনস ফর রিজেক্টিং দ্য ভিউ, রিজনস ফর অ্যাডপ্টিং এ নিউট্রাল পজিশন। তাহলে আমাদের যে এসে, সেই এসে তো গিয়ে তো আমরা দুইটা এক্সাম্পল দিয়ে শেষ করলাম। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যদি চান এই নিউট্রাল পজিশনটাকেও কি করতে পারেন, আপনার মতো করে গুছাতে পারেন। যে দুইটা প্যারাগ্রাফ দিয়েই আমি শেষ করবো, আমার অত লেখার সময় নাই। কিভাবে লিখবো? রিজনস ফর, এই যে এখানে আসেন, যে পার্শিয়ালি সাপোর্টিং দিস ভিউ, আবার রিজনস ফর পার্শিয়ালি, সরি একটু দাঁড়ান বুঝে দিচ্ছি। রিজন না লিখে লিখবেন রিজন 1, আর একটা লিখবেন হচ্ছে রিজন 2। এইভাবেও লিখতে আপনি পারেন, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছেন আমার সবাই? হ্যালো? জি। জি তার দাদা মানে জি। কি? জি দাদা। তার মানে আপনি যতই ফরম্যাট টেমপ্লেট এগুলো নিয়ে থাকেন না কেন, এগুলা সব বাদ দিয়ে দিবেন। আপনি একান্তই আপনার মনের মাধুরী মিশিয়ে লিখবেন, একান্তই আপনার মনের মতো করে লিখবেন। বুঝতে পারছেন বিষয়টা? দুটো রিজনই কি দাদা সাপোর্টিং ভিউর জন্য একটু আমি কিন্তু সাপোর্টিভ দিই নেই, আমি বলছি রিজনস ফর পার্শিয়ালি সাপোর্টিং দ্য ভিউ, যেহেতু আমি নিউট্রাল। ঠিক আছে, ওকে। বা আপনি ব্যাপারটা হচ্ছে গিয়ে কি আলটিমেটলি, মানে এটা ইন এ সেন্স সাপোর্টিং, পার্শিয়ালি সাপোর্টিং মানে কি ইউ আর অলসো পার্শিয়ালি রিজেক্টিং দ্য আইডিয়া, সো নিউট্রাল। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যালো? জি দাদা এইবার আপনাদের যার যা প্রশ্ন আছে বলতে পারেন, সমস্যা নেই, আমাকে বলেন, শুনতেছি। আমি গুছিয়ে দিই লেকচার শিটটা, বলেন। হ্যালো? কারো কোনো কোশ্চেন আছে? দাদা নিউট্রাল নিয়ে একটা কোশ্চেন করবো। হ্যাঁ অবশ্যই বলবেন, কেন বলবেন না, অবশ্যই আচ্ছা বলবেন। দাদা, ওই নিউট্রাল যখন আমরা বলি তখন আমাদের কি এটা শো করতে হবে দোনো পক্ষই দরকার আমার প্রবলেমটা সলভ করতে, এটা নাকি আমার দোনো পক্ষের ভালো আর খারাপ দিক দেখিয়ে এই কনক্লুশন দিয়ে দিল? আমি বসুটা বুঝি না, এটা আরেকবার বলেন তো। না, আমরা যখন নিউট্রাল পজিশনে আমরা লিখি তখন আমি কি প্রবলেমটা সলভ করার জন্য দোনো পক্ষের পার্টিসিপেশন দরকার এই জিনিসটা এনশিওর করব, নাকি দোনো পক্ষের এক পক্ষের পজিটিভ সাইড আর এক পক্ষের নেগেটিভ সাইড শো করে কনক্লুশনে যাব, কোনটা উচিত আমার? দেখেন বিষয়টা হচ্ছে কি আপনি অনেকভাবে লিখতে পারেন, তবে আমি এটার এখানে আমার ডিসিশনটা অবশ্যই আমার মতো একটা বায়াস ডিসিশন হবে। আমি মনে করি কাউকে নালিফাই না করে আপনি কম্বাইন ভাবে, যে দেখেন আপনি এটাকে যদি একসেপ্ট করতে যান ওইটা ছাড়া হচ্ছে না, আবার ওইটাকে যদি একসেপ্ট করতে যান এটা ছাড়া হচ্ছে না, আপনি এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? না, যেমন ওই আমি যে একটা এক্সাম্পল দিই, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এনশিওর করার জন্য আমার ডিজিটাল ব্যাংকিং ও দরকার এবং ট্রাডিশনাল ব্যাংকিং ও এনশিওর করতে হয়। এখানে তো হ্যাঁ, দুজনের একটা সমান পার্টিসিপেশন দরকার। আমি কিন্তু কোন এক পক্ষে পজিটিভ দিলাম আরেক পক্ষে না বলে কনক্লুশন আসতে পারতেছি না। এই হ্যাঁ, ক্ষেত্রে ওকে। এই ক্ষেত্রে মনে টপিক
কে ডিফাইন চেক চেক করতে হবে কি চাচ্ছে সে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইরকম বিষয়গুলো এরকম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি কি মানে সত্য, এটার বিপরীত শব্দ কি মিথ্যা নাকি অসত্য বলেন তো? অসত্য। এটা ঝামেলা হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, আমরা যে এসেটা লিখছি, ঠিক আছে, আমরা ওই এসেটা নিয়ে আবার একটু বসি। আমি একটু এটাকে প্রম্পট দিয়ে পুরোটাকে লিখছি, একটু দেখেন। আমি যে এসেটা লিখছি, ওই এসেটা লিখে তো আমি একটা জায়গাতে ব্ল্যাঙ্ক রাখছি, তাই না? এই যে 2 নম্বর যেই পার্টটা ব্ল্যাঙ্ক রাখছিলাম না এখানে, আমি মনে আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। ওই এসেতে আমি লিখছি, দেখেন, যে কনসিডার দ্যাট দ্য ব্ল্যাঙ্ক স্পেস অলসো হ্যাজ এ রিজন অ্যান্ড স্কোর দ্য হোল এসে বেসড অন আইএলটিএস টাস্ক 2। ও কি করছে দেখেন, ও বলতেছে টাস্ক আইএলটিএস এর সাধারণত 9 স্কোর করা হয়। আমাদের দেশ থেকে 7 স্কোরটা হচ্ছে মোটামুটি সবচেয়ে ভালো স্কোর ধরতে পারেন। 7 থাকলে অনেকে আইএলটিএস পড়ানো শুরু করে। দেখেন, টাস্ক রেসপন্সে 7.5 দিয়েছে, কোহারেন্স এন্ড কোহেশনে 7.5 দিয়েছে, ঠিক আছে। লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি আউট অফ 9-এ 8 দিছে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি 8 দিছে। তো এখানে বেসিক্যালি যেটা হয় যে এই স্কোরটা আবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আপনাকে আমি বলি, আইএলটিএস স্কোরটা কিন্তু 0.5-এ পার্ট পার্ট করা হয় না, ঠিক আছে। তো আলটিমেটলি এই স্কোরটা 7.5 বা 8-এ গিয়ে থাকবে আমাদের, ঠিক আছে, যদি আমরা লিখতে পারি এইভাবে। তবে এখানে গ্রামারে হয়তো বা 9-9 তোলা যাবে কয়েকটা জায়গার, মানে টাইপ করে করে বলে বলে লিখতে হয়তো ভুল থাকে। তো দেখেন, আমি যা লিখতেছি তা আপনাকে আমি আবার দেখায় দিচ্ছি যে ইউ ক্যান রাইট। ঠিক খুশি দেবেন আপনারা নাকি? জি হ্যালো, অবশ্যই। ওকে, খুশি। সো আজকে অনেক কিছু লিখলাম, তাহলে দাদা আজকে কালকে কি ক্লাস নিবেন? দাদা পরশুদিন তো বুঝি নাই, পরীক্ষা ছিল, কালকে ক্লাস নেবেন? ক্লাস নিয়ে ফেলি, আপনারা পরীক্ষা দেন, সমস্যা নেই, ঠিক আছে। ক্লাস ফেলে রেখে কি লাভ, নাকি নাকি নিব না বলে? দাদা না নিলেই ভালো হয়। না নিলে ভালো হয়, আচ্ছা। না দাদা নেন, এখন কিন্তু কিছুই যাচ্ছে। দয়া এখন করে যে বাকিদের আমাকে কি আবার দায় দিবেন না যে ভাই উনি ভর্তি নেওয়ার পর নিয়মিত ক্লাস নেন না। আমি এই কমপ্লেন্ট অপছন্দ করি। আমি চেষ্টা করি অসুস্থ না হলে ক্লাস বন্ধ না রাখতে। তারপর ধুমধাম যদি বলেন যে এই যে ভাই ক্লাস নেয় নাই, তাহলে কিন্তু মাইর, ঠিক আছে। দাদা আমরা ক্লাস করতে আর সিনিয়র অফিসারের রিটেন স্যার, কালকে ক্লাসটা না হয় থাক। আচ্ছা, কালকে ক্লাস অফ রাখবো, সমস্যা নাই, যান, আপনাদের কথা মতো রাখলাম। তবে আমি তাহলে কালকের মধ্যে 2টা ভিডিও আপলোড করে দিব, আমার এটা কিনতে হবে বসে বসে এখন আবার। তাহলে আজকে আমরা বুঝলাম কি অপিনিয়ন বেসড এস এর মারপ্যাচ বুঝলাম, এবং এটাও বুঝলাম যে কমপ্লিটলি এগ্রি বা কমপ্লিটলি ডিসএগ্রি না করে বরঞ্চ একটা নিউট্রাল পজিশনে যাওয়াটাই বেটার। নেক্সট ক্লাসে আমরা একটা কমপ্লিটলি এগ্রি লিখবো, তাহলে আপনি কমপ্লিটলি ডিসএগ্রিও বুঝে যাবেন। তাহলে আমাদের 5টা ক্লাসের মধ্যে কি হলো, আর্গুমেন্টেটিভ রাইটিং এবং অপিনিয়ন বেসড রাইটিং শেষ হয়ে গেল। বুঝতে পারছি আমরা? তবে কি দাদা নেক্সট ক্লাস সানডে? নেক্সট ক্লাস সানডেতে হবে, হ্যাঁ। বুঝতে দাদা পারছি সবাই? আসলে হ্যাঁ দাদা। বলেন, বলেন, দাদা এখানে আসলে বলেন। দাদা তাহলে হচ্ছে ওই যে আর্গুমেন্টিভ রাইটিং এর প্র্যাকটিসটা কিভাবে করতে পারি? প্র্যাকটিসটা ওই যে আমি ওই দিন বললাম না, যে আমার যে লেভেল 5টা দেওয়া আছে আপনাদের পিডিএফ, ওখানে 127 নম্বর পেজে গেলে দেখবেন 20টার মতো আর্গুমেন্ট দেওয়া আছে ওইরকম ইস্যুস। ওগুলো প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে ওরা আরো সুন্দরভাবে আর্গুমেন্ট তৈরি করছে। এবং ওগুলো, আমারটা তো মনে করেন 4.5 বা 5 পাবে বলতেছে জিমেটে, ওদেরটা 6-6 পাবে। জিমেটের রাইটিং সেকশনটা 6 স্কোর করা হয়, ঠিক আছে। ওকে, ওকে দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, এবং সবাইকে বেস্ট অফ লাক ফর দ্য এক্সামস। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যা যা শিখাইছি তা পারলে একটু অ্যাপ্লাই করেন। বাবা, অ্যাপ্লাই করতে গিয়ে আবার সব ভুলে যায় না, ঠিক আছে। টুকটাক অ্যাপ্লাই করতে পারলেও আপনার মার্ক বাড়বে আমি মনে করি। ওকে, কারণ এগুলো আমার দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে থেকে আমি এই ওয়ার্ড গুলো ইনস্ট্যান্ট নিয়ে আসা শিখছি। সব আপনি পারবেন না এখনই আনতে, সময় দিয়ে দিতে পারবেন, টেনশনের কারণে, ঠিক আছে। ওকে, গুড নাইট সবাইকে, নমস্কার, বাই বাই, এবং ভালো করে এক্সাম দিবেন।